নমস্কার, রেজ অব লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শুনছেন স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা মেঘনাদের দুঃসাহসী অ্যাডভেঞ্চার কাহিনী ড্রাগন পাহাড়ের রহস্যের প্রথম পর্ব। গল্প পাঠে আমি সুদীপ্ত। ঘরে ঢুকতেই সর্বপ্রথমে চোখে পড়ল বইয়ের মলাটটা। মলাটে অদ্ভুত জীবন্ত একটা প্রাগৈতিহাসিক জানোয়ারের ছবি। থমকে দাঁড়িয়ে লক্ষ্য করলাম ফিজিক্যাল ফিজিওলজি, লেখক লিড অ্যান্ড জুডান। মেঘনাদ আমার উপস্থিতি টের পায়নি। সোফায় আতশোয়াভাবে বসে এক মনে বইটা পড়ে চলেছে। অগত্যা গলা ঝাড়া দিতে হলো। মনোযোগী পাঠকের ধ্যানভঙ্গের অপেক্ষায় অনির্দিষ্টকাল তো আর অপেক্ষা করা যায় না। মেঘনাদ আমার দিকে তাকিয়েই লাফিয়ে উঠে দাঁড়ালো। আরে অর্ণব, এতক্ষণ তোর অপেক্ষাতেই ছিলাম। আমি কিন্তু একেবারে রেডি। ঘরের দিকে এতক্ষণ নজর দিইনি। এবার দেখলাম সুটকেস, সাইড ব্যাগ সব গোছানো, এমনকি সেগুলো ঘরের কোণে নিখুঁতভাবে সাজানো পর্যন্ত রয়েছে। তুই যাচ্ছিস তো আমার সঙ্গে? মেঘনাদের কথা শুনে এবার সত্যিই হাসি পেল। ও কি আমার সম্মতির অপেক্ষায় কখনো বসে থেকেছে? আর সেই মুহূর্তে আমার ভাবনার প্রতিধ্বনিটাই শুনতে পেলাম ওর মুখে। আমি কিন্তু তোকে না জানিয়েই দিল্লি কালকা মেলে দুখানা বার্থ রিজার্ভ করে রেখেছি। আজ রাত 8:35 ট্রেন হাওড়া ছাড়বে। আসলে সমস্ত ব্যাপারটাই আকস্মিক। আজই দুপুরে মেঘনাদ আমার অফিসে হঠাৎ ফোন করেছিল। কথা একটাই, পরের দিন থেকে কমসে কম 15 দিনের ছুটি নিয়ে যেন ওর সঙ্গে আজই দেখা করি। আমি স্বভাবতই জানতে চেয়েছিলাম কারণটা কি। ও শুধু বলেছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, এর বেশি আর ভাঙতে চায়নি। আমিও অবশ্য খুব বেশি জেদাজেদি করিনি। মেঘনাদের স্বভাবটা ভালো মতো জানি বলেই। মেঘনাদ আমার সব থেকে নিকট বন্ধু। স্কুল কলেজ একসঙ্গে পড়েছি, যদিও কর্মক্ষেত্রে দুজনের পথ সম্পূর্ণ আলাদা। আমি সরকারি অফিসের মসিজীবী, আর মেঘনাদ চাকরি করে এক পাক্ষিক সংবাদ পত্রিকার অফিসে। সাংবাদিক এবং সেই সঙ্গে মিলিটারির একজন এক্স সার্ভিসম্যান। জার্নালিজম পাশ করে কি খেয়াল হতে মিলিটারিতে ঢুকেছিল। তারপর সেখানকার কার্যকাল শেষ হয়ে যাবার পর গত বছর থেকে পাক্ষিক তাজা খবরের রিপোর্টারের চাকরিটা নিয়েছে, কিন্তু দুঃসাহসের নেশাটা ছাড়তে পারেনি। পত্রিকার মালিক হরিসাধনবাবুও খুব চালাক লোক। এসব ব্যাপারে মেঘনাদকে বরং উৎসাহিতই করেন, অবশ্যই তার পত্রিকার বৃহত্তর স্বার্থে। আর আমি মেঘনাদকে শুধু বন্ধু হিসেবেই ভালোবাসি না, ওকে আমি শ্রদ্ধা করি, ভরসা করি। শ্রদ্ধা করি ওর সাহস আর বুদ্ধিকে। কোনো কিছুতেই ওকে কখনো নার্ভাস হতে দেখিনি, ভয় পেতেও না। বরং যে কোনো বিপদের মুখে ঝাঁপিয়ে পড়াটাই বোধহয় ওর নেশা। তাই মেঘনাদ যখন ফোনে সংক্ষেপে ওর বক্তব্য সারল, তখনই বুঝলাম নতুন কোনো অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়েছে ও। সুতরাং আমার সঙ্গে না নিয়ে ছাড়বে না। মেঘনাথের সামনে বসেই কথাগুলো ভাবছিলাম। হঠাৎ মেঘনাথ বলল, ক্যাপ্টেন সিংকে তোর মনে আছে? ক্যাপ্টেন সিং? মনের মধ্যে আমি হাতড়াতে থাকি। হ্যাঁ রে, মিলিটারিতে থাকতে আমার খুব বন্ধু ছিল। তোর সঙ্গেও তো আলাপ করিয়ে দিয়েছিলাম। লম্বা চওড়া বিশাল চেহারা, আমায় খুব পছন্দ করত। এবার মনে পড়েছে। বললাম, হঠাৎ ক্যাপ্টেন সিংয়ের প্রসঙ্গ তুললি যে? ক্যাপ্টেন সিং এখন আছেন ভারতের উত্তর সীমান্তে হিমালয় পাদদেশে সিনকি গিরিসংকট অঞ্চলে। এখানে টহলদারি এক ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন তিনি। কয়েকদিন আগে সিং আমাকে একটা চিঠি পাঠিয়েছেন। চিঠিটা আমার কাছে অদ্ভুত মনে হয়েছে। চিঠিটা তুই পড়ে দেখতে পারিস। টেবিলের ড্রয়ার খুলে কয়েক পৃষ্ঠার একটা দীর্ঘ চিঠি মেঘনাদ আমার দিকে এগিয়ে দিল। ক্যাপ্টেন সিং মেঘনাদকে যা লিখেছেন এক নিঃশ্বাসে পড়ে ফেললাম। সত্যি চিঠির বক্তব্য ভারী অদ্ভুত এবং সেই সঙ্গে অবিশ্বাস্য। হিমালয় পাদদেশে গভীর অরণ্য অঞ্চল সিনকি গিরিসংকট এলাকায় এক অদ্ভুত কাণ্ড ঘটে চলেছে। সেখানে নাকি এক ভয়ঙ্কর ড্রাগনের আবির্ভাব হয়েছে। সেই অঞ্চলের এক আদিবাসী সম্প্রদায় এই ড্রাগনকে দেবতা জ্ঞানে পুজো করে এবং প্রতি বছর বৈশাখী পূর্ণিমার রাতে একটি করে জীবন্ত মানুষ নিবেদন করে ড্রাগন দেবতার নৈবেদ্য হিসাবে। সমস্ত ব্যাপারটা ঘটে চলেছে গত বেশ কয়েক বছর যাবৎ। কত বছর তা ক্যাপ্টেন সিং বলতে পারেন না, কারণ ওই আদিবাসী সম্প্রদায়ও এ সম্পর্কে আশ্চর্য গোপনীয়তা রক্ষা করে চলে এবং ওরা আশেপাশের সমস্ত ট্রাইব থেকে বিচ্ছিন্ন এক ভিন্ন জীবনযাত্রা নির্বাহ করে চলেছে। তবে সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যার ফলে ওদের সম্পর্কে সরকারি কর্তাদের টনক নড়ে গেছে। তবে ক্যাপ্টেন সিং যেটুকু অনুসন্ধান করে জেনেছেন, তাতে তিনি স্থির নিশ্চিত যে একটা কিছু অবিশ্বাস্য ব্যাপার দিনের পর দিন ঘটে চলেছে ওখানে। এমনকি ভয়ঙ্কর ড্রাগন আকারের বিশাল এক জানোয়ারকে নিজের চোখে একদিন পাহাড়ি পথে হাঁটতে দেখেছেন তিনি। বিভৎস তার আকৃতি,
লম্বায় প্রায় 40 ফুটের মতন। সামনের পা দুটো ছোট ছোট, পেছনের দুটি পা এবং লেজের উপর ভর দিয়ে হাঁটে। তার অমানুষিক গর্জনে পাহাড়ের চাঙড় পর্যন্ত নাকি ভেঙে পড়ে, লিখেছেন ক্যাপ্টেন সিং। ভারত সরকার ব্যাপারটা সম্পর্কে একটা প্রাথমিক গোপন তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সে ভার পড়েছে ক্যাপ্টেন সিংয়ের উপরই। এখানকার পরিবেশ এবং পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সরকারি তরফে সবথেকে বেশি পরিচিতি তিনিই। ক্যাপ্টেন সিং এ তদন্তের ব্যাপারে মেঘনাদের কাছে প্রত্যক্ষ সাহায্য চান। এ সম্পর্কে বিস্তারিত আরও তথ্য তিনি মেঘনাদকে সাক্ষাতে জানাবেন। চিঠিটা পড়তে পড়তে সবকিছুই আমার কাছে অস্বচ্ছ মনে হচ্ছিল। রূপকথার ড্রাগন কি কখনো বাস্তবে সত্য হতে পারে? চিঠিটা পড়া শেষ করে মেঘনাদের হাতে ফেরত দিতেই ও বলল, কি বুঝলি? কিছু না, স্রেফ ধোঁয়া। চীন জাপানের রূপকথার ভূত যে শেষ পর্যন্ত ক্যাপ্টেন সিংয়ের মতো এক জাঁতরেল মিলিটারি অফিসারের ঘাড়ে চাপবে তা আগে ভাবতেই পারিনি। তার মানে তুই বলতে চাস সবটাই গাঁজাখুরি? অন্তত কষ্ট কল্পনা তো বটেই। ওইসব অঞ্চল সম্পর্কে আজগুবি নানা ধরনের কথা মাঝে মাঝেই শোনা যায়। ইয়েতি বা তুষার মানব নিয়ে কিছুদিন আগে কি কম হইচই হয়েছিল? আসলে নিঃসঙ্গ নির্জন এলাকায় বিভ্রান্তি খুব বেশি করে তাড়া করে বেড়ায়। যেমন মরুভূমিতে মরীচিকার কবলে প্রচুর লোক প্রাণ হারিয়েছে। একটু থেমে বললাম, ক্যাপ্টেন সিং হিমালয়ের পাদদেশে বর্তমানে যে অঞ্চলে বাস করছেন সেখানে এমন ধরনের বিভ্রান্তি খুবই সম্ভব মেঘনাদ। মেঘনাদ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে বলল, কিন্তু সেখানে যেতে আমাকে হবেই অর্ণব। ক্যাপ্টেন সিংকে আমি আজই সকালে টেলিগ্রাম পাঠিয়ে দিয়েছি। অগত্যা আমাকেও সেই দিনই দিল্লি কালকা মেলে যাত্রী হতে হলো। মনে যাই ভাবি, সমস্ত ব্যাপারটা আমার যতই অবাস্তব মনে হোক, মেঘনাদকে আমি কখনো অস্বীকার করতে পারিনি। আমি জানতাম একবার যখন মনস্থ করেছে এ সংকল্প থেকে মেঘনাদকে নড়ানো যাবে না। তাছাড়া লোকসানটাই বাকি কোথায়? ড্রাগন রহস্যের মীমাংসা হোক বা না হোক, এই সুযোগে কটা দিন বেরিয়ে নেওয়া তো যাবে। হিমাচল প্রদেশের ওইসব পাহাড়ি অঞ্চলে ইচ্ছে করলেই সবসময় বেরিয়ে আসার সুযোগ হয়ে ওঠে না, অথচ স্বাদ বহুদিনের। এতদিনে সে স্বাদ পূরণ হতে চলেছে। গন্তব্য আমাদের হিমাচল প্রদেশের রাজধানী সিমলা ছেড়িয়ে তিব্বত সীমান্তের কাছাকাছি দুর্গম পাহাড়ি এলাকা শিনকি গিরিসংকটের নিকটবর্তী গিরি উপত্যকা। তবে আপাতত এই ট্রেন গিয়ে পৌঁছবে প্রথমে কালকায়, সেখান থেকে অন্য ট্রেন ধরে সিমলায়। মেঘনাদ কিন্তু ট্রেনে ওঠার পর থেকেই ফিজিক্যাল ফিজিওলজি সেই বইটা মুখে নিয়ে বসেছে, যার মলাটে একটা প্রাগৈতিহাসিক জীবের ছবি আঁকা। সেদিন রাত্রে আর মেঘনাদের সঙ্গে বিশেষ কথাবার্তা হলো না। টিফিন ক্যারিয়ারে লুচি, কষা মাংস আর সন্দেশ ছিল। দুজনে খেয়ে দিয়ে আপার বার্থে লম্বা হলাম। ট্রেনের মিষ্টি দোলায় ঘুম আসতে দেরি হলো না। রাত্রে যখন একবার ঘুমটা ভাঙল, হাত ঘড়িতে তখন রাত 2টো বেজে গেছে। ট্রেন বাংলাদেশ ছাড়িয়ে চলে এসেছে অনেক দূর। মেঘনাদ কিন্তু তখনও বইটা ছাড়েনি। আশ্চর্য মনোযোগী পাঠক যা হোক। পরদিন সকালে উঠে মুখটুক ধুয়ে বাথরুম সেরে কূপের ভেতর ঢুকে দেখি মেঘনাদ আগের স্টেশন থেকে 2 ভার চা নিয়ে জমিয়ে বসে 1 ভার চায়ে চুমুক দিচ্ছে। আমায় দেখে বলল, মুখে দিয়ে দেখ, দারুণ চাটা করেছে। স্টেশনগুলোতে সাধারণত চায়ের নামে যা দেয় আসলে বিশুদ্ধ গোমূত্র ছাড়া আর কিছু ভাবা যায় না। লক্ষ্য করে দেখলাম তখনও মেঘনাদের পাশে সেই বইটা উপুর হয়ে রয়েছে। বললুম, কি ব্যাপার বলতো? কদিন থেকে দেখছি ফিজিক্যাল ফিজিওলজির ওই বইটা এক নাকারে মুখ করে রয়েছিস। শুধু মুখে নয় বন্ধু, বলতে পারিস গিলছি। আসার আগে এটি আমার এক অধ্যাপক বন্ধুর কাছ থেকে বাগিয়ে এনেছি। যতই পড়ছি ততই অবাক লাগছে। তা প্রাগৈতিহাসিক জীবজন্তুরা আজ তো মানুষের কাছে বিস্ময় ভরা ইতিহাসই, বললাম আমি। সে কথাই সব নয় অর্ণব। পৃথিবীর ইতিহাসে 6 কোটি 60 লক্ষ বছর অতীত থেকে 23 কোটি বছরের ইতিহাস, যাকে বলে মেসোজাইক যুগ। তখন সারা পৃথিবীতে একচেটিয়া রাজত্ব করছিল ওরাই। বিরাট বিরাট আকৃতির টাইনোসেরাস, স্টেগোসেরাস, ব্রোকিওসেরাস, টেরোসরের দল। এরা তো প্রকৃতপক্ষে সবাই সরীসৃপ শ্রেণীভুক্ত। প্রাগৈতিহাসিকবিদদের কিছুটা আমিও সুযোগ পেয়ে উগড়ে দিই। কিন্তু মেঘনাদ আমার কথাকে মোটেই আমল না দিয়ে বলল, এদের চেহারাগুলোর কথা ভেবেছিস? কোনোটা আধুনিককালের টিকটিকি, গোসা প্রভৃতির 1000 গুণ বড়, আর তেমনই হিংস্র। এদের মধ্যে 50 ফুট লম্বা আর 20 ফুট উঁচু টাইরোসেরাস ডাইনোসররা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। তবে সবাই যে হিংস্র মাংসাশী ছিল তা নয়, বরং নিরামিষাশীই ছিল দলে ভারী। তেমন একটির নাম ডিপ্লোডোকাস। এরা লম্বায় কত বড় ছিল জানিস অর্ণব? প্রায় 90 ফুট। ওরে বাবা, এ তো দৈত্য দানবদের জগৎ।
ঠিকই বলেছ বন্ধু। 10-15 কোটি বছর আগে যখন বিবর্তনের ইতিহাসে মানুষের চিহ্ন মাত্র নেই, তখন ওরাই সারা পৃথিবীতে রাজত্ব করত। আর শুধু কি ডাঙায়, আকাশও ছিল ওদের দখলে। তুই উড়ুক্কু ডাইনোসরদের কথা বলছিস? হ্যাঁ, উড়ন্ত টেরোসার সরীসৃপের ডানা দুটি ছড়ালে দাঁড়াতো 27 ফুটেরও বেশি। শিরদাঁড়া সরীসৃপের মতো, পা দুটো বাজ পাখির মতো, চামড়ার ডানার মাঝে ছোট ছোট দুটি হাতের মতো, যার সাহায্যে ওরা গাছের ডাল বেয়ে অনায়াসে চলাফেরা করত, কিংবা ছোঁ মেরে তুলে নিত ডাঙা বা জলের কোনো ছোট প্রাণী, মাছ। আমি বললাম, তা মেঘনাদ, হঠাৎ তুই এদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লি কেন বলতো? মেঘনাদ বলল, ফিজিক্যাল ফিজিওলজি বইটা হাতে আসার পর থেকে ডাইনোসরদের ইতিহাস নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম। এরা তো পৃথিবীরই আদি বাসিন্দা। কালো স্রোতে ভেসে যায় জীবন, যৌবন, ধনমান। ফস করে কবিগুরুর বিখ্যাত পংক্তিটা মুখ থেকে বেরিয়ে গেল। মেঘনাদ দার্শনিক ভঙ্গিতে বলল, ঠিকই বলেছিস অর্ণব, পৃথিবীতে কিছুই স্থায়ী হয় না। না হলে চিন্তা করতে পারিস, এত ভয়ানক আকৃতি এবং প্রকৃতির জীবরাও পৃথিবী থেকে হঠাৎই লুপ্ত হয়ে গেল প্রায় 6,30,00,000 বছর আগে। আমি বললাম, কিন্তু আমাদের বর্তমান অভিযানের সঙ্গে ডাইনোসর প্রসঙ্গের কোনো যোগ আছে কি? তুই মিছিমিছি সময় নষ্ট করছিস মেঘনাদ। কোনো কিছুই বৃথা যায় না বন্ধু। ড্রাগনের উদ্ভব সম্পর্কে চিন্তা করতে করতেই বিষয়টা সম্পর্কে আমার দৃষ্টি আকৃষ্ট হয়। তার মানেটা বোঝা কি খুব শক্ত? তুই তো জানিস, ড্রাগন চীন এবং জাপানি উপকথার এক ভয়ঙ্কর জীব, সরীসৃপ জাতীয়, বিরাট হিংস্রতার আকার। চোখ আর মুখের আগুনে এক একটা জনপদ সে ধ্বংস করে দিতে পারে। তুই কি বলতে চাস? আমি শুধু এইটুকুই বলতে চাই যে ড্রাগনের আকার প্রকার এবং আচরণের সঙ্গে আমি যেন সেই কোটি কোটি বছর আগের সরীসৃপ জাতীয় ডাইনোসরদের একটা অদ্ভুত মিল পাচ্ছি। আমি কিছুটা বোকার মতোই তাকিয়ে রইলাম মেঘনাথের দিকে। বুঝতে পারলাম যে ও যা বলতে চায় তা ভাবতে গেলে সমস্ত ব্যাপারটা আমার কাছে আরও তালগোল পাকিয়ে যাবে। সিমলায় এসে পৌঁছালাম আরও কদিন পর সন্ধে নাগাদ। ক্যাপ্টেন সিং মেঘনাদের টেলিগ্রাম পেয়ে নিজেই স্টেশনে অপেক্ষা করছিলেন। লম্বা চওড়া বলিষ্ঠ চেহারা, সেনাবাহিনীর একজন যোগ্য অফিসার। মেঘনাদকে দেখেই ক্যাপ্টেন সিং ওকে বুকে জড়িয়ে ধরলেন। প্রায় 3 বছর বাদে দেখা দুজনের। স্টেশনের কাছেই আমাদের জন্য হোটেলের রুম বুক করা ছিল। আমরা হোটেলে উঠলাম। সঙ্গে লটবহর খুব বেশি ছিল না, যতটুকু না নিলে নয়। এ ব্যাপারে মেঘনাদের স্পষ্ট নির্দেশ ছিল। সেদিন রাতটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। ক্যাপ্টেন সিং বলে গেলেন পরদিন সকালে এসে তিনি কথা বলবেন। পরদিন 7 সকালেই ক্যাপ্টেন সিং এসে হাজির। আমরা তখন হোটেলের রুমে বসে ব্রেকফাস্ট খাচ্ছি, টোস্ট, ডিম সেদ্ধ, কলা আর চা। ক্যাপ্টেন সিং এসে পড়াতে আমরা ওর জন্যেও ব্রেকফাস্টের অর্ডার দিলাম। লক্ষ্য করলাম ক্যাপ্টেন সিংয়ের হাতে একটা বড় ঠোঙায় বেশ কয়েকগুচ্ছ টাটকা আঙুর। সিমলার আঙুর ভারী মিষ্টি। মেঘনাদ তো ভারী খুশি। চা খেতে খেতে আমাদের কথা হচ্ছিল। ক্যাপ্টেন সিং আপাতত উঠেছেন এখানকার এক মিলিটারি ক্যাম্পে। চায়ে চুমুক দিয়ে উনি বললেন, মেঘনাদ ভাইয়া, হিমালয় পর্বতমালার নিচে এই পাহাড়ি জঙ্গল এলাকায় এখনো এমন অনেক রহস্য আছে যা ভাবনার বাইরে। এমন অনেক অঞ্চল আছে যেখানে সভ্য মানুষের পায়ের ছাপ পর্যন্ত পড়েনি। সেসব এলাকায় যারা আদিবাসী তারা এখনো রয়ে গেছে সেই প্রাচীন জীবনযাত্রা, যার অনেক কিছুই দুর্গেয়। সভ্য মানুষ যদি কখনো সেখানে প্রবেশ করে, সেই সব অধিবাসীর দল তাকে এড়িয়ে চলতে চায়। নিজেদের জীবনযাত্রা, রীতিনীতি, বিশ্বাসের কথা কিছুতেই তারা প্রকাশ করে না। সিনকি উপত্যকা এমনই এক দুর্ভেদ্য রহস্যময় অঞ্চল। মেঘনাদ বলল, জায়গা মোটামুটি কোথায় বলতে পারেন ক্যাপ্টেন? জায়গাটা হিমাচল প্রদেশের প্রান্ত দেশে। কিছু দূরেই শুরু হয়েছে তিব্বত ভূমি। ক্যাপ্টেন সিং বলতে লাগলেন, পাইন, ফার ইত্যাদি পাহাড়ি গাছগাছালির অরণ্য ঘেরা একটা দুর্ভেদ্য পাহাড় অঞ্চল। যে পাহাড়ি আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে এই ঘটনার যোগ আছে আগেই চিঠিতে জানিয়েছি। তারা ভারী অদ্ভুত জাতের। আশেপাশের অন্যান্য আদিবাসী গোষ্ঠীদের সঙ্গেও তাদের কোনো যোগাযোগ নেই। তাদের সঙ্গে ভাব জমানোও সহজ কথা নয়। তবু অনেক কষ্টে তাদের সম্পর্কে কিছু কিছু তথ্য সংগ্রহ করেছি, যার অনেক ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। আপনি তো ওই সিনকি উপত্যকা অঞ্চলেই এখন আছেন? মেঘনাদ প্রশ্ন করে। বলতে পারেন কাছাকাছি। ঊর্ধ্বতন সরকারি কর্তৃপক্ষ যেহেতু বিষয়টা নিয়ে আগ্রহী, তাই ও ব্যাপারে বিশেষ ভারপ্রাপ্ত হয়ে ও জায়গা থেকে কিছু দূরে সীমান্ত এলাকায় এই কাজের অনুসন্ধানের জন্যেই যে মিলিটারি বেস করা হয়েছে সেখানেই থাকতে হয়।
পাহাড়ি ড্রাগন কি আপনি নিজে ওই অঞ্চলেই দেখেছেন ক্যাপ্টেন সিং? প্রশ্নটা অনেকক্ষণ ধরেই মনে ঘোরাফেরা করছিল, এবার দুম করে ছুড়ে দিই। ড্রাগনের প্রসঙ্গ উঠতেই ক্যাপ্টেন নড়ে চড়ে বসলেন, বললেন, সত্যি বলতে কি, ওটা নিজের চোখে না দেখলে হয়তো আমি বিশ্বাস করতাম না কর্ণববাবু। এমনকি সমস্ত ব্যাপারটাই এখনও আমার কাছে দুঃস্বপ্ন বলে মনে হয়। ব্যাপারটা একটু পরিষ্কার করে বলুন তো। মেঘনাথ সিগারেটের প্যাকেট বার করে আমাদের দিকে এগিয়ে দিয়ে নিজেও একটা ধরালো। সিগারেটে একটা দীর্ঘ টান মেরে এক মুখ ধোঁয়া ছেড়ে কয়েক সেকেন্ড মনে মনে বক্তব্যটা একটু গুছিয়ে নিয়ে তারপর ক্যাপ্টেন শুরু করলেন তার কাহিনী। শিনকিগিরি উপত্যকা এলাকা যে আদিবাসী সম্প্রদায় বাস করে তাদের সম্পর্কে বেশ কিছু গুজব দীর্ঘদিন যাবতই ওই অঞ্চলে ছড়ানো আছে। বলতে কি, ওরা সকলের থেকে বিচ্ছিন্ন বিচিত্র জীবনধারা অনুসারী। অন্য আদিবাসী ট্রাইবদের ধারণা ওরা বিচিত্র ভয়াবহ দানবের উপাসক, যাকে ওরা বলে ড্রাগন দেবতা। কয়েক বছর আগে এক টহলদার বাহিনীর ক্যাপ্টেন হয়ে আমি এখানে এসেছিলাম। তখন থেকেই এই জঙ্গলি গুজব সম্পর্কে আমি ইন্টারেস্টেড হই। আসলে ব্যাপারটা কি জানতে হবে, কি এমন গোপনীয়তা আছে ওই বিশেষ ট্রাইবটির জীবনধারায়। ভাবনা যত সহজ, কাজটা কিন্তু তত সহজ মোটেই নয়। দিনের পর দিন নানাভাবে চেষ্টা করেছি ওদের সঙ্গে ভাব জমাতে, নানা উপহার সামগ্রী রেখে এসেছি ওদের কাছাকাছি, নানা উপকার করার প্রচেষ্টা চালিয়েছি, কিন্তু তবুও ওরা পারতপক্ষে পাত্তা দেয়নি। অবশেষে অনেক কষ্টে কিছুটা পরিচয় হলো ওই গ্রামের এক আদিবাসী তরুণ পিংলার সঙ্গে। শক্ত সমর্থ সবল তাজা দেহ, নানা রকম সুখাদ্য আর উপহারে ওর মন ভেজালাম। আগুন ছোড়া যন্ত্র অর্থাৎ বন্দুক চালাতে শিখিয়ে দিলাম পিংলাকে। ও আমার বশ মানল। ওর মুখ থেকেই জানলাম ওই আদিবাসীদের জীবনের কিছু গূঢ় তথ্য। আমরা রুদ্ধশ্বাসে শুনছিলাম ক্যাপ্টেন সিংয়ের কাহিনী। মাঝপথে একবারও বাধা দেবার চেষ্টা করলাম না। যা জানলাম তা আমার অনুমানের থেকেও অদ্ভুত। এই বিংশ শতাব্দীতে তার রূপকথা মনে হয়। ক্যাপ্টেন সিং আবার তার কাহিনী শুরু করলেন। প্রতি বছর বৈশাখী পূর্ণিমার রাতে ওরা ড্রাগন দেবতার ভোগে নিবেদন করে একজন করে শক্ত সমর্থ যুবা পুরুষ। গ্রামের প্রান্তে একটা বেদিতে হাত পা বেঁধে সেই তরুণটিতে মন্ত্রপুত করে ফেলে রাখা হয় এবং নির্দিষ্ট সময়ে ড্রাগন দেবতার বাহন নিজে এসে তার সেই পূজার ভোগ অর্থাৎ যুবা পুরুষটিকে মুখে করে নিয়ে যায়। এও কি সম্ভব? মেঘনাথ হাতের সিগারেটটা পর্যন্ত টানতে বিস্তৃত হয়েছে। হ্যাঁ মেঘনাথ ভাইয়া, আরও আশ্চর্য হলো, সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করে একজন আদিবাসী ওঝা বা পুরোহিত, এবং সে কিন্তু পুরুষ নয়, একজন নারী। নারী ওঝা। মেঘনাথ বেশ অবাক হয়েই বলে, বুনো আদিবাসীদের মধ্যে এমন কোনো রীতির কথা আমার জানা নেই। এসব আদিবাসী সম্প্রদায় সাধারণত মেয়েদের সম্পত্তি হিসেবেই গণ্য করে এবং তাদের কোনো বিশেষ সম্মান দেয় না, একমাত্র সম্পূর্ণভাবে মাতৃতান্ত্রিক কিছু গোষ্ঠী ছাড়া। এরা কি তেমন কোনো গোষ্ঠীর? না মেঘনাথ ভাইয়া। ক্যাপ্টেন সিং মেঘনাথের কথা শেষ করার আগেই বললেন, এই বিশেষ ক্ষেত্রটি ছাড়া আর সব ব্যাপারেই ওরা পুরুষ শাসিত। আমি যতদূর সম্ভব খোঁজ নিয়েছি। আশ্চর্য। কথাটা মেঘনাথ খুব অস্ফুটভাবে উচ্চারণ করলেও আমার কান এড়ায় না। ক্যাপ্টেন সিং আবার শুরু করলেন, ওদের বিশ্বাস ড্রাগন দেবতা বাস করেন শিনকি উপত্যকা থেকে কিছু দূরে এক পার্বত্য এলাকায়। জায়গাটার ওরা নাম দিয়েছে ড্রাগন পাহাড়। সেখানে নাকি কেউ গেলে আর ফিরে আসে না। ড্রাগন দেবতার অভিশাপে পুড়ে ছাই হয়ে যায়, তাই সে পাহাড়ের ধারে কাছেও কেউ যায় না তারা। এ বিশ্বাস কতদিন ওদের মধ্যে আছে কিছু জানতে পেরেছেন? মেঘনাথ প্রশ্ন করল। ও প্রথমে বলতে রাজি হয়নি, শেষ পর্যন্ত জানিয়েছে ড্রাগন দেবতার পুজো ওদের মধ্যে বহুকাল যাবৎ চলে এলেও ড্রাগন দেবতাকে জ্যান্ত মানুষ ভোগ দেবার রীতিটি খুব বেশি দিনের নয়। সম্ভবত এখানকার সর্দারের বাবার আমল থেকেই নাকি শুরু হয়েছে। আর ওই নারী ওঝা, ও কতদিন কাজ চালিয়ে যাচ্ছে? এ সম্পর্কে পিংলার কাছ থেকে একটা কথাও বার করতে পারেনি। তবে মনে হয়েছে গ্রামটিতে তার অসীম প্রতাপ। সবাই সম্বোধন করে দেবী রানী। দেবী রানী? মেঘনাথ কথাটা শুনে কিছুক্ষণ অবাক বিস্ময়ে ক্যাপ্টেন সিংয়ের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, ওঝা দেবী রানীকে আপনি নিজের চোখে কখনো দেখেছেন ক্যাপ্টেন সিং? সম্ভব হয়নি। আর পিংলাও যা বর্ণনা দিয়েছে তা স্পষ্ট নয়। তবে তার চেহারার গঠনের সঙ্গে নাকি আদিবাসী সম্প্রদায়ের কারোরই বিশেষ মিল নেই। আর বয়স কত কেউ তা জানে না। কেউ বলে 30, কেউ বলে 50 বা 60, আবার কারুর মতে নাকি 200-300 বেশি। ক্যাপ্টেন সিং বললেন। এরপর আর কেউ তেমন কথা বলল না। তারপর মেঘনাদির নীরবতা ভাঙল। আর সেই ড্রাগন, সেটাকে আপনি দেখলেন কোথায়?
ক্যাপ্টেন সিং আরেকটা সিগারেট ধরাচ্ছিলেন। মেঘনাদের কথায় থমকে গিয়ে সিগারেটটা না ধরিয়েই বললেন, ড্রাগন পাহাড়ের দিকে আমি নিজেই একদিন গিয়েছিলাম। ড্রাগন পাহাড় মানে পাহাড়ি আদিবাসীরা যেখানে সেই ড্রাগন দেবতা বাস করে বলে বিশ্বাস করে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ অর্ণববাবু, এ ঘটনাটা ঘটেছে মাত্র মাসখানেক আগে। আসলে দীর্ঘদিন এ সম্পর্কে নানা ধরনের সংস্কার আর গুজব শুনতে শুনতে ইচ্ছেটা মনে জগেছিল বহু আগেই। পিংলাকে ইচ্ছের কথাটা জানিয়ে অভিযানের সঙ্গী হতেও বলেছিলাম, কিন্তু প্রস্তাবটা শুনে ও এত ভয় পেয়েছিল, মনে হয়েছে ওকে যেন মৃত্যুকূপে ঝাঁপ দিতে বলা হচ্ছে। নিজে তো রাজি হলোই না, আমাকেও নিবৃত্ত করবার চেষ্টা করতে লাগলো। ওর বক্তব্য ওখানে গেলে কেউ আর নাকি ফিরে আসে না, ওদেরই দুই একজন অবাধ্য হটকারী নাকি যাবার চেষ্টা করে নিরুদ্দেশ হয়েছে, তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। বুঝলাম পিংলা প্রাণ থাকতেও আমার সঙ্গী হবে না, কিন্তু আমার সংকল্পও টলল না। অগত্যা কাউকে কিছু না জানিয়ে একদিন দিনের বেলা একেবারে একা ড্রাগন পাহাড়ের দিকে যাত্রা শুরু করলাম। ক্যাপ্টেন সিং তার সাহসী অভিযানের কাহিনী শুরু করলেন। আমাদের কৌতূহল তখন আরও তীব্র হয়ে উঠেছে। ক্যাপ্টেন সিংয়ের ভাষায়, পাহাড়ের কাছাকাছি যখন এসে পৌঁছলাম, প্রকৃতিতে সন্ধ্যের ঘোর নেমেছে। একটু আগেই সূর্য অস্ত গেছে, অন্ধকার নেমে আসছে পাহাড় ডিঙিয়ে। জায়গাটা অদ্ভুত স্তব্ধ, কোথাও কোনো জনপ্রাণী নেই। একটা সম্বার কিংবা কাঠবিড়ালিও চোখে পড়ল না কোথাও। মনে পড়ল পিংলার সাবধান বাণী, ড্রাগন পাহাড় সবার কাছেই নিষিদ্ধ এলাকা। হাতে টর্চ, কাঁধে বন্দুক নিয়ে পাহাড় ভেঙে এগিয়ে চললাম ড্রাগন পাহাড়ের আরও ভেতর দিকে। ফার আর পাইনের জঙ্গল দূরে মাথা নাড়াচ্ছে, মনে হলো ওরাও যেন আমায় নিষেধ করতে চায়। ড্রাগন পাহাড় মানুষের জন্য নয়, অন্য দেবতার আশ্রয়স্থল। কতক্ষণ হেঁটেছিলাম খেয়াল নেই। একটা পাহাড়ি উপত্যকার মধ্যে দিয়ে এগিয়ে চলছিলাম। হঠাৎ কানে এলো এক অদ্ভুত গর্জন। সে আওয়াজের সঙ্গে কোনো কিছুরই তুলনা চলে না। অমন গর্জন কোনোদিন শুনিনি আমি। সিংহের গর্জন তার কাছে তুচ্ছ, বরং কালবৈশাখীর রাতে যখন বজ্রপাত হয়, সে ভয়ঙ্কর আওয়াজের সঙ্গে সেদিনের সোনা গর্জনের কিছুটা তুলনা মেলে। আমি চমকে তাকালাম। দূরে সমস্ত পাহাড়ি উপত্যকাটা জুড়ে ওটা কি? সামনে পাহাড়, পথ বন্ধ করে ওটা কি কোনো পাহাড় প্রাচীর? কিন্তু একটু আগেই পথ খোলা দেখেছি, তবে এক্ষুনি পথ বন্ধ হয়ে গেল কি করে? আবার সেই গর্জন। মনে হলো সামনের ওই পাহাড় থেকেই গর্জনটা ভেসে আসছে। একটু বাদে ওটা সম্পূর্ণভাবে দৃষ্টিসীমায় এলো। অন্ধকারটা সরে যেতে বুঝলাম সামনের ওটা কোনো চলন্ত পর্বত নয়, পর্বত প্রমাণ উঁচু এক অদ্ভুত প্রাণী। অনেকটা সরীসৃপের মতো চেহারা, তবে তুলনায় অনেক গুণ বড়। পিছনের দুটি পা ও লেজে ভর দিয়ে হেঁটে আসছে। সামনের পা দুটি সেই অনুপাতে ছোট, মুখটা লম্বাটে। হাঁ করতেই লম্বা জিভটা বেরিয়ে আসছে ঘন ঘন। সমস্ত জন্তুটার আয়তন অন্তত 40 ফুটের কম হবে না। গর্জনটা আবার শোনা গেল। সেটা বেরিয়ে আসছে ওই ভয়ঙ্কর জানোয়ারটার গলা থেকে। মেঘনাথের দিকে তাকিয়ে দেখলাম ক্যাপ্টেন সিংয়ের প্রতিটি কথা ও যেন গুগ্রাসে গিলে চলেছে। কিন্তু এ কোন অবিশ্বাস্য কাহিনী শোনাচ্ছেন ক্যাপ্টেন সিং? ক্যাপ্টেন আরেকটা সিগারেট ধরিয়ে টান মেরে আবার শুরু করলেন। জানোয়ারটার সামনের দিক থেকে আমার কাছে ক্রমশ এগিয়ে আসছে। এগোবার উপায় নেই, একমাত্র পথ পশ্চাৎ অপসারণ। একটা বন্দুকের গুলি জানোয়ারটার কোনো ক্ষতি করতে পারবে বলে মনে হলো না। তার আগেই ও আমার ওপর ঝাঁপিয়ে পড়বে। মনে পড়ল শিনকিগিরি উপত্যকার পাহাড়ি আদিবাসীদের বিশ্বাসের কথা। ওরা জীবন্ত ড্রাগন দেবতার পুজো করে। সেই দেবতা এবং তার বাহনের আস্তানা ড্রাগন পাহাড়ে। এই কি তবে সেই ড্রাগন? জানোয়ারটা বোধহয় ততক্ষণে আমায় দেখতে পেয়েছে। ঘন ঘন ল্যাজ আঁচড়াচ্ছে, সেই সঙ্গে প্রচণ্ড গর্জন। সারা পাহাড় কম্পিত করে পায়ে পায়ে এগিয়ে আসছে আমার দিকে। আমার মনের মধ্যে কে যেন চিৎকার করে উঠল, পালাও ক্যাপ্টেন সিং, না পালালে মরণ তোমার কেউ ঠেকাতে পারবে না। আমাদের দূরত্ব কমে আসছে, আরও আরও। শেষ পর্যন্ত আমাকে পালাতেই হলো মেঘনাথ ভাইয়া, কারণ এক্ষেত্রে পাল্টা আক্রমণ করতে যাওয়ার একটাই অর্থ, তা হলো আত্মহত্যা। ক্যাপ্টেন সিং থামলেন, খানিক নীরবতা, তারপর বললেন, ড্রাগন পাহাড় থেকে আমায় পালিয়ে আসতে হয়েছে, কিন্তু সেই দিনই প্রতিজ্ঞা করেছি এ রহস্য উদ্ঘাটন আমি করবই। আর তাই এ ব্যাপারে সবচেয়ে আগে আমার তোমার কথাই মনে পড়েছে মেঘনাথ ভাইয়া। আমি কিন্তু বিস্ময়ে সত্যিই মুখ হয়ে গেছি। ক্যাপ্টেন সিং এতক্ষণ যা বললেন তা যদি মেনে নিতে হয়, তবে পৃথিবীতে ড্রাগন অস্তিত্বকে সত্যি বলে স্বীকার করে নিতে হবে। 40 ফুট লম্বা সরীসৃপ জাতীয় জীবের বর্ণনার সঙ্গে ড্রাগনের অনেকটাই মেলে,
কিন্তু তাই বলে রূপকথার জগৎ যদি বাস্তবে সত্য হয়ে ওঠে, তবে তো মানুষের বাস্তব ধ্যান ধারণাগুলো প্রচণ্ডভাবে আহত হবে। তবে কি মেঘনাথ সেদিন ট্রেনে যা বলছিল, তেমন কোনো প্রাণীর সত্যিই আবির্ভাব ঘটেছে এই বিংশ শতাব্দীতে? সেই প্রাগৈতিহাসিক বিশাল আকৃতির টাইরানোসেরাস বা স্টেগোসেরাসের মতো জানোয়ার? কিন্তু তাই বা কী করে সম্ভব? তারা তো পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে আজ থেকে অন্তত 6 কোটি বছর আগে। মেঘনাথের দিকে তাকিয়ে দেখলাম ও গভীর চিন্তায় মগ্ন। ক্যাপ্টেন সিং বাইরের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়ার একটার পর একটা রিং ছেড়ে যাচ্ছে। বেশ কয়েক মিনিট কেটে গেল এইভাবে। আমার কাছে মুহূর্তগুলো অস্বস্তিকর। হঠাৎ মেঘনাথ মাথা তুলল, ক্যাপ্টেন সিংয়ের দিকে পূর্ণ দৃষ্টি মেলে বলল, সিনকি উপত্যকা এখান থেকে কত ঘন্টার রাস্তা ক্যাপ্টেন সিং? সেটা পথের অবস্থার উপর নির্ভর করে। ধস পড়ে পাহাড়ি পথ যদি বন্ধ হয়ে না যায়, তাহলেও একটা দিন তো লাগবেই। মেঘনাথের আগ্রহ লক্ষ্য করে ক্যাপ্টেন সিংয়ের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছে। আপনি জিপের ব্যবস্থা করুন, সম্ভব হলে আজই আমি যাত্রা করতে চাই। মেঘনাথ এক নিঃশ্বাসে কথাগুলো উচ্চারণ করে উঠে দাঁড়ালো। সিমলা ছাড়লাম পরদিন সকালে। আগের দিনটা সবকিছু গোছগাছ করতেই সময় কেটে গেল। দুর্গম পার্বত্য অঞ্চলে যাবার উপযোগী কয়েকটি প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিল মেঘনাথ। তার মধ্যে অবশ্যই আছে আমাদের দুজনের জন্য 2টি আগ্নেয়াস্ত্র, রিভলভার। আদিবাসীদের জন্য নানা রংচঙে এবং স্প্রিংয়ের খেলনা কিনল মেঘনাথ, আর সেই সঙ্গে ফিলিপস কোম্পানির একটা অলওয়েভ রেডিও ট্রানজিস্টার। ওটা এই অভিযানে মিছিমিছি সঙ্গে নেওয়া হলো বলে মেঘনাথকে তখন কথা শুনিয়েছিলাম বটে, কিন্তু সত্যিকারের কত উপকার যে সেটা করল তা বুঝলাম আরও কদিন পরে। সে কথা যথাসময়ে বলবো। আমার কিন্তু এভাবে তাড়াহুড়ো করে সিমলা ছেড়ে যাবার ইচ্ছে মোটেই ছিল না। বরং ভেবেছিলাম 2-1 দিন এখানে থেকে হিমাচল প্রদেশের রাজধানী এই পার্বত্য নগরীর সৌন্দর্যের স্বাদ অন্তত কিছুটা উপভোগ করি। কিন্তু মেঘনাথ জোর তাগাদা লাগালো। অগত্যা মনের ইচ্ছে মনেতেই চেপে রাখতে হলো। ঠিক সকাল 7টা নাগাদ ক্যাপ্টেন সিংয়ের মিলিটারি জিপ আমাদের নিয়ে সিমলা থেকে যাত্রা শুরু করলো। আমাদের এবারের লক্ষ্য কার্ডবোর্ড ধরে নারকান্দার ওপর দিয়ে সুদূর সিনকি উপত্যকা। জিপের স্টিয়ারিং হুইল ধরেছিলেন ক্যাপ্টেন সিং নিজেই। কয়েক মাইল রাস্তা যেতেই বুঝলাম ক্যাপ্টেন সিং একজন সুদক্ষ চালক। দুর্গম পাহাড়ি চড়াই উতরাইয়ের পথ ধরে তীব্র গতিতে ছুটে চলেছে আমাদের জিপ। যাত্রাপথে কোথাও রুক্ষ পাহাড়, পাহাড় ভাঙা সরু রাস্তা, রাস্তার পাশেই গভীর খাদ। গাড়ি কোনো রকমে বেসামাল হলেই পাহাড়ি খাদে পড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। পথের ধারে কোথাও বা পাইনের জঙ্গল। দূর থেকে মনে হয় পাহাড়গুলোর ওপর যেন প্রকৃতি সবুজ কার্পেট বিছিয়ে রেখেছে। আমি মুগ্ধ দৃষ্টিতে দেখছিলাম প্রকৃতির অপূর্ব বন্যরূপ। শহর জীবনের নানা সমস্যায় বিব্রত জীবন এই মুহূর্তে যেন দুঃস্বপ্নের স্মৃতিমাত্র। ক্যাপ্টেন সিং ড্রাগন পাহাড়ের রহস্য আপনাকে ঠিক কবে থেকে প্রথম ভাবাতে শুরু করলো বলতে পারেন? মেঘনাথের কথায় আমার চিন্তাসূত্র ছিন্ন হলো। সে প্রায় বছরখানেক আগেকার কথা। স্টিয়ারিংয়ে হাত রেখে সামনের পথের দিকে তাকিয়ে ক্যাপ্টেন সিং বলতে লাগলেন, আমাদের মিলিটারির একজন টহলদার জওয়ান মহিন্দরলাল জনশূন্য পাহাড়ি এলাকায় এক আদিবাসী যুবকের সন্ধান পায়। যুবকটি উদ্ভ্রান্তের মতো একা নিঃসঙ্গ ঘুরে বেড়াচ্ছিল পাহাড়ে পাহাড়ে। মহিন্দরলালকে দেখে সে পালাবার চেষ্টা করে, কিন্তু মহিন্দর তাকে চটপট গ্রেপ্তার করে আমার কাছে নিয়ে আসে। যুবকটিকে আমার অদ্ভুত মনে হয়েছিল। কেন? প্রথমত, আদিবাসী এলাকার মানুষ হয়েও কি এক অজ্ঞাত কারণে সে তার নিজেদের গ্রামে প্রবেশের অধিকার থেকে বঞ্চিত, তাই পাহাড়ে একা ঘুরে বেড়াচ্ছিল উদ্ভ্রান্ত অবস্থায়। দ্বিতীয়ত, যুবকটিকে যেন কি এক ভয়ঙ্কর আতঙ্ক সর্বক্ষণ তাড়া করে বেড়াচ্ছিল, তাই কোনো কিছু বলা তো দূরের কথা, কিছু জিজ্ঞেস করলেই সে যেন শিউরে উঠছিল। সম্ভবত সঙ্গে সঙ্গে তার অতীত স্মৃতির কোনো চিত্র চোখের সামনে ভেসে উঠছিল। আমি অনেক চেষ্টা করেও তার মুখ থেকে কিছু বার করতে পারিনি, তবে এটুকু বুঝেছিলাম ও আসছে ড্রাগন পাহাড়ের ওপার থেকে। হয়তো ওখানকার আদিবাসী প্রথায় ওকেও কোনো এক বৈশাখী পূর্ণিমার রাতে ড্রাগন দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয়েছিল। জীবন্ত ড্রাগন দেবতার বাহন তাকে হয়তো নিয়েও গিয়েছিল ড্রাগন পাহাড়ের ওপরে। কিন্তু যে কোনোভাবেই হোক সে পালিয়ে আসতে পেরেছে, তবু আতঙ্ক তাকে তাড়া করে বেরিয়েছে। যুবকটি আছে এখনো? মেঘনাথ সাগ্রহে জিজ্ঞেস করে। না, ক্যাপ্টেন সিং বললেন। ক্রমাগত ভয় আর আতঙ্কে ওর মস্তিষ্ক বিকৃত হয়েছিল। ওকে আমি আমাদের মেডিকেল ট্রিটমেন্টে রেখে সারিয়ে তুলব ভেবেছিলাম, কিন্তু তা আর হলো না। কদিন পরে কোনো এক ফাঁকে আমাদের ক্যাম্প থেকে বেরিয়ে যায়। তারপর ওর দুমড়ানো থ্যাতলানো দেহটা পাওয়া যায় পাহাড়ি খাদের ভেতর।
বোধহয় বিভীষিকায় দিশাহারা হয়ে গিয়ে ছুটোছুটি করতে গিয়ে খাদে পড়ে গিয়েছিল। ক্যাপ্টেন সিং একটু থেমে বললেন, এই আশ্চর্য ঘটনাটাই ড্রাগন পাহাড় ঘিরে দীর্ঘদিনের গুজব সম্পর্কে প্রথম কৌতূহলী করেছিল। পরের ঘটনা সবই তো আগে আপনাদের বলেছি। মেঘনাথ পকেট থেকে অন্যমনস্কভাবে একটা সিগারেট বের করে বলল, সেই আদিবাসী ছেলেটা সত্যিই আচমকা খাদের মধ্যে পড়েই মারা গেছে বলে আপনার বিশ্বাস ক্যাপ্টেন সিং? মানে ব্যাপারটা নিছকই দুর্ঘটনা এবং এর মধ্যে অন্য কোনো হাত নেই বলে মনে করেন? সামনে বিপজ্জনক পাহাড়ি বাঁক, সেটা অতিক্রম করে ক্যাপ্টেন সিং একবার মাথাটা ফেরালেন, তারপর দৃষ্টিটা আবার সামনের পথে রেখে বললেন, সে সময় এর বেশি কিছু ভাবতে পারিনি, তবে প্রকৃত রহস্যের সন্ধান মিললে হয়তো অনেক অজানা তথ্যও জানা যেতে পারে। মেঘনাথ আর কথা বলল না, ও চুপচাপ সিগারেটের ধোঁয়া ছাড়ছে। কিন্তু আসলে কি বলতে চায় মেঘনাথ? গত বছরের ড্রাগন পাহাড় থেকে পালিয়ে আসা সেই পাহাড়ি ছেলেটার ওই মৃত্যুতে কি সে দুর্ঘটনা বলে মেনে নিতে পারছে না? কিন্তু কেন? আমি জানি এই মুহূর্তে প্রশ্ন করলেও মেঘনাথের কাছ থেকে সঠিক জবাব পাওয়ার আশা নেই। অগত্যা চোখ দুটো রাখলাম জিপের বাইরে পাহাড়ি বন্য সৌন্দর্যের দিকে, কিন্তু মন সেখানে একসঙ্গে অনেক কথা ভেসে উঠতে লাগলো। কোন অজানা রহস্যের সন্ধানে চলেছি আমরা, সেখান থেকে কোনোদিন ফিরতে পারবো তো? দুর্ভেদ্য বনাঞ্চল সিনকি উপত্যকার আদিবাসী গ্রাম থেকে বেশ কয়েক মিল দূরে ক্যাপ্টেন সিংয়ের সামরিক ছাইনি। আমরা গিয়ে পৌঁছলাম সন্ধ্যা নাগাদ। অনেকটা পাহাড়ি পথ জিপে আসতে হয়েছে, মাঝে বিশ্রামের কিছু ফুরসত অবশ্য দু এক জায়গায় মিলেছে, কিন্তু তবুও শরীর বড় ক্লান্ত। সিনকি উপত্যকার বনাঞ্চল যেন প্রাগৈতিহাসিক পৃথিবীর এক আদিম স্মৃতি নিয়ে বিরাজ করছে। সভ্য মানুষের পদচিহ্ন এ অঞ্চলে খুব বেশি পড়েনি। অজানা অদ্ভুত কত রকমের গাছগাছালি, লতা গুল্ম পরস্পর জড়াজড়ি করে যেন রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে আছে কি এক আদিম সংকেত বুকে নিয়ে। পাহাড়ি জলধারাগুলো প্রচণ্ড স্রোত। আমরা সামরিক ছাউনিতে পৌঁছবার সময়ই শুনতে পেলাম দূরে একসঙ্গে অনেকগুলি জঙ্গলি ঢাকের আওয়াজ। ক্যাপ্টেন সিং বললেন, জঙ্গলি ওঝা দেবীরানী ড্রাগন দেবতার পুজো করছেন। সারাটা বৈশাখ মাস নাকি সন্ধে থেকে এরকম পুজো অর্চনা চলে। প্রথমত এই মাসেরই বৈশাখী পূর্ণিমার রাতে জীবন্ত ড্রাগন দেবতাকে নিবেদন করা হয় একটি তাজা আদিবাসী তরুণকে। সেদিন সারাটা রাত ভালোভাবে ঘুমোতে পারিনি আমি, যদিও ক্যাপ্টেন সিং সামরিক ছাউনির ভেতর তার তাঁবুর পাশেই আমাদের শোবার সুবন্দোবস্ত করে দিয়েছিলেন। মেঘনাথ কিন্তু বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়েছে, যাকে বলে সশব্দে ঘুম। ওর নাকের ভিতর থেকে নানা ধরনের সঙ্গীত ভেসে আসছিল। আমি ঘুমোতে পারছিলাম না। তন্দ্রার ঘোরে বেশ কয়েকবার দুঃস্বপ্ন দেখেছি। একবার দেখলাম আদিবাসী ওঝা দেবীরানী হাতে একটা ভয়ঙ্কর বর্ষা নিয়ে ছুটে আসছে আমার দিকে। এলোমেলো চুলগুলো তার বাতাসে উঠছে, চোখ দুটো ঘোলাটে লাল, মুখে বিষাক্ত হাসি। কাছে আসতেই আমি চিৎকার করতে গেলাম, কিন্তু দেখি সেটা আর ওঝা দেবীরানী নয়, একটা হিংস্র ড্রাগন। বুকে হেঁটে সে ক্রমেই এগিয়ে আসছে আমার আরও কাছে। মুখ দিয়ে তার ঝলকে ঝলকে বেরোচ্ছে আগুন। ঘুম ভেঙে গেল আমার, সারা শরীর ঘামে ভিজে গেছে। তারপর যতবারই ঘুমোবার চেষ্টা করেছি, ঘুম আর আসেনি। মনটা কি আমার এত সহজেই দুর্বল হয়ে পড়ল? তাঁবু থেকে বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়েছি। চারদিকে আবছা অন্ধকার। শুক্লপক্ষে জ্যোৎস্নার হালকা আলো ছড়িয়ে পড়েছে দূর পাহাড়ের বনাঞ্চলে। কিন্তু কি শীত রে বাবা! যদিও যথেষ্ট গরম জামা কাপড় পরে রয়েছি, তবু ঠান্ডা যেন বশ মানছে না। সেই সঙ্গে দূর থেকে ভেসে আসছে ঢাকের আওয়াজ, দুম দুম দুম। সারাটা বৈশাখ মাস ধরে এই আদিবাসী গোষ্ঠীর উৎসব চলে। এত দূর থেকেও দেখতে পেলাম সে অঞ্চলের আকাশটা লাল হয়ে রয়েছে। হয়তো রাশি রাশি মশাল জ্বলছে সেখানে। কিছুক্ষণ সেদিকে একদৃষ্টে তাকিয়ে থেকে ফিরে এলাম তাঁবুর মধ্যে। মেঘনাথ তখনও ঘুমে অচৈতন্য। পরদিন সকালেই ক্যাপ্টেন সিং এক জঙ্গলি আদিবাসী তরুণকে নিয়ে তাঁবুতে প্রবেশ করলেন। ছেলেটির বছর 20 বয়স। এ অঞ্চলের আদিবাসী গোষ্ঠীর মতো হলদেটে গায়ের রং, চোখ দুটো ছোট ছোট, ঠোঁট পাতলা, ছিপছিপে গড়ন, পরনে ভাল্লুকের চামড়ার পোশাক, গলায় হাড়ের মালা, হাতে একটা টাঙ্গি। ক্যাপ্টেন সিং ওর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়ে বললেন, এই এলাকার এ আমার সব থেকে বড় বন্ধু, নাম পিংলা। ছেলেটি দুপাটি দাঁত বার করে হেসে আমাদের অভিবাদন জানালো। পিংলা নামটা শুনেই মনে পড়ল ক্যাপ্টেন সিং যার কথা বলেছিলেন, যে তাকে সিনকিগিরি উপত্যকার ওই আশ্চর্য আদিবাসী সম্প্রদায়ের অনেক গোপন তথ্যের সন্ধান দিয়েছে। মেঘনাথ পিংলাকে কয়েকটা উপহার দিল, স্প্রিং দেওয়া ভালুক,
মোটর গাড়ি, চামড়ার ডুগডুগি। পিংলা অবাক হয়ে সেগুলো দেখছিল আর খুশিতে হেসে উঠছিল। আদিম বন্য এই মানুষগুলোর স্বভাবে ভারী সরল আর হাসি খুশি। ক্যাপ্টেন সিং কাজ চালাবার মতো কিছু কিছু ইংরাজি শব্দও তাকে শিখিয়েছেন। অন্তত ভাব বিনিময়ের অসুবিধা বিশেষ হয় না। ক্যাপ্টেন সিং মেঘনাথের দিকে তাকিয়ে বললেন, পিংলাকে আরও বশ করতে পারলে আমরা আরও অনেক কিছু জানতে পারবো। অন্তত দোভাষীর কাজটা তো আমরা এখনই অনায়াসে ওকে দিয়ে চালাতে পারি। মেঘনাথ কোনো উত্তর দিল না। পিংলাকেও ভালোভাবে রক্ষা করছিল। বিকেলে ক্যাপ্টেন সিংয়ের তাঁবুতে চা চক্র চলছিল। হঠাৎ মেঘনাথ বলল, ক্যাপ্টেন সিং, আপনি যদি সত্যি ড্রাগন পাহাড়ের রহস্যের সমাধান চান তবে একটা বিশেষ ব্যাপারে আমাকে সহযোগিতা করতে হবে। অবশ্যই, কি করতে হবে বলুন? ক্যাপ্টেন সিং উন্মুখ হয়ে বললেন, সিনকি উপত্যকার ওই পাহাড়ি উপজাতিদের গ্রামে আমার আর অর্ণবের কয়েকটা রাত থাকার ব্যবস্থা করে দিতে হবে। তার মানে কি বলছেন আপনি? ক্যাপ্টেন সিং চেয়ারে সোজা হয়ে বসলেন। হ্যাঁ ক্যাপ্টেন সিং, এখানে অনেক কিছুই আমায় জানতে হবে। সবচেয়ে আগে আমার জানা দরকার ওই আদিবাসী সম্প্রদায়ের প্রকৃত জীবনধারা এবং তার মধ্যে রহস্যের সূত্রটা কোথায়। মেঘনাথ বলল, সেটা কত বড় অসম্ভব তা আপনি ভেবে দেখেছেন মেঘনাথ ভাইয়া? ক্যাপ্টেন সিং মাথা নাড়ালেন। এই অসম্ভবকেই তো সম্ভব করতে হবে ক্যাপ্টেন। আমার বিশ্বাস খুব একটা বেগ পেতে হবে না যদি পিংলা এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা করে। পিংলা? হ্যাঁ পিংলা। কিন্তু মেঘনাথ ভাইয়া, ক্যাপ্টেন সিংয়ের ইতস্তত ভাব দেখে মেঘনাথ বলল, পিংলাকে দিয়ে কাজ হাসিল করার দায়িত্বটা আমি নিলাম। আপনি শুধু আমাকে আমার প্রয়োজন মতো সাহায্য করবেন। ক্যাপ্টেন সিং অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন এই দুঃসাহসী যুবকটির দিকে। মেঘনাথের কণ্ঠস্বর কিন্তু অত্যন্ত আত্মপ্রত্যয়ী। ক্যাপ্টেন সিংয়ের চোখে চোখ রেখে মেঘনাথ বলল, ড্রাগন পাহাড়ের রহস্যের জবনিকাপাত যদি সত্যিই চান, আমার শর্ত আপনাকে মেনে নিতে হবে ক্যাপ্টেন। ক্যাপ্টেন সিং কিছুক্ষণ কোনো কথা বললেন না। তারপর তার ডান হাতটা মেঘনাথের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, আমি রাজি। দুটি বলিষ্ঠ হাত পরস্পরকে জড়িয়ে ধরল। সত্যি বাহাদুরি আছে মেঘনাথের। যা স্বপ্নেও কেউ ভাবতে পারেনি সেই অসম্ভব ব্যাপারকেও অত সহজে সে সম্ভব করে ফেলতে জানে। পিংলাকে বশ মানিয়েও প্রবেশ করেছিল সিনকি উপত্যকা সেই বিশেষ গ্রামটিতে। গ্রামের আদিবাসীদের সর্দার থিংডনের সঙ্গে দেখাও করেছে। অবশ্য যত সহজে বলা হলো, কাজটা মোটেই তত সহজে হয়নি। প্রথমটা থিংডন কিছুতেই মেঘনাথের সঙ্গে দেখা করতে রাজি ছিল না। এজন্য অনেক কায়দা, অনেক ছলচাতুরি করতে হয়েছে। এ ব্যাপারে আবার মেঘনাথ কাজে লাগিয়েছে সর্দার থিংডনের একমাত্র তরুণ ছেলে তাজুকে। তাজু পিংলার অভিন্ন হৃদয় বন্ধু। সেই শেষ পর্যন্ত থিংডনের সঙ্গে মেঘনাথের সাক্ষাৎকারটা ঘটিয়ে দেয়। বেটেখাটো বলিষ্ঠ চেহারা সর্দার থিংডনের। বয়স যথেষ্ট হলেও শরীরের একটা পেশিও শিথিল হয়নি। পরনে ভাল্লুকের চামড়ার পোশাক, গলায় হারের অলঙ্কার, হাতে টাঙ্গি। থিংডনকে শেষ পর্যন্ত বশ মানালো মেঘনাথের আনা ফিলিপস কোম্পানির সেই ট্রানজিস্টার রেডিও সেটটা। এমন ভুতুরে কলের গান সে তার জীবনে কখনো শোনেনি। মেঘনাথ যখন ট্রানজিস্টারের সুইচ অন করল, ওর ভেতর থেকে আওয়াজ শুনে প্রথমটা ভয় পেয়ে গিয়েছিল উপজাতীয় সর্দার। তারপর মেঘনাথ যখন ধীরে ধীরে ভয়টা কাটিয়ে দিল, তখন সে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল রেডিও সেটটার দিকে। তারপর সাষ্টাঙ্গে শুয়ে অভিবাদন জানালো ওটাকে। সর্দারের দেখা দেখি সেখানে অন্য যারা ছিল তারাও সেই একই আচরণ করল। এরপর মেঘনাথ যখন থিংডনকে গোটা রেডিওটাই উপহার দিতে চাইল, থিংডন তখন আনন্দ উত্তেজনায় হইচই শুরু করে দিল। দেখতে দেখতে ছুটে এলো গ্রামের আর সব আদিবাসীরা। সে যেন এক উৎসবের ধুম। থিংডন নিজে রেডিওটা চালিয়ে দেয়। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে ট্রানজিস্টারটার দিকে। তাদের দুচোখে ভয় আর বিস্ময় জড়ানো। কিন্তু থিংডনের ভয় কেটে গেছে। তার দুচোখে আনন্দ, আর সেই সঙ্গে মেঘনাথের প্রতি এক অদ্ভুত কৃতজ্ঞতা। এমন জিনিসটি উপজাতীয় দলপতির অহংকার তার প্রজাদের কাছে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। কত সরল এদের মানসিক গঠন, আমিও আশ্চর্য হয়ে ভেবেছি। দেখতে দেখতে মেঘনাথের সঙ্গে ভারী ভাব হয়ে গেল সর্দার থিংডনের। কিন্তু এত করেও গ্রামের ভেতর থাকার অনুমতি মিলল না। গ্রামের ওঝা দেবীরানীর অনুমতি ভিন্ন। এ সুযোগ কিছুতেই তারা তাকে দিতে পারে না। তাহলে নাকি ড্রাগন দেবতার অভিশাপ নেমে আসবে তাদের ওপর। কিন্তু মেঘনাথের অভিধানে আজ পর্যন্ত অসম্ভব বলে কোনো শব্দ নেই। অবশেষে নানা কায়দায় সর্দারের আন্তরিক প্রচেষ্টার সুযোগ যেটুকু পাওয়া গেল তা অবশ্য মন্দের ভালো। আদিবাসী গ্রাম এলাকাটার বাইরেটায় আমরা থাকতে পারি, আর প্রয়োজনে বিশেষ অনুমতি নিয়ে তবেই ঢুকতে পারি গ্রামের ভিতর। আপাতত এ সুযোগটাই বা কম কি। সিনকিগিরি উপত্যকায় গ্রাম এলাকাটির বাইরে আমাদের তাঁবু খাটানো হলো। তাঁবুর বাসিন্দা আমরা দুজন, আমি আর মেঘনাথ। ক্যাপ্টেন সিং থাকতে চেয়েছিলেন, কিন্তু মেঘনাথ রাজি হয়নি। বলেছে কটা দিন আমার ওপর বিশ্বাস রাখুন,
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, যখন যেখানে দরকার আপনার সাহায্য ঠিকই নেব। অগত্যা ঠিক হয়েছে তিনি মাঝে মাঝে এসে আমাদের খোঁজ নিয়ে যাবেন, আর আমাদের খাওয়া থাকার তদারক করবে আদিবাসী তরুণ পিংলা। একটা রাত কেটে গেল ছোট্ট তাঁবুটায়। সারা রাত দুচোখে ঘুম নামেনি। জেগে থেকে শুনেছি জংলি ঢাকের আওয়াজ, সেই সঙ্গে আদিবাসীদের সমবেত নৃত্য গীতের শব্দ। আকাশে জ্বলেছে দাউ দাউ মশালের আগুন। এইভাবেই কেটে গেছে রাতটা। ভোরের দিকে ঘণ্টাখানেকের জন্য মাত্র দু চোখের পাতা বুঝতে পেরেছিলাম। পরের সারাটা দিন কেটে গেল সিনকি উপত্যকার বিস্তীর্ণ অঞ্চলে পায়ে হেঁটে ঘুরে বেড়িয়ে। পরনে ছিল ভারী গরম পোশাক, মাথায় শীতের টুপি, কাঁধে ঝোলানো ফ্লাস্ক আর কোমরে গুলি ভরা রিভলভার। পিংলা খাবারের ব্যাগ হাতে সর্বক্ষণই আমাদের সঙ্গে ঘুরেছে। গত কয়েকদিনের মধ্যেই মেঘনাথের ভারী ভক্ত হয়ে পড়েছে ও। কী করে মেঘনাথকে আরও খুশি করা যাবে কিছুতেই যেন ভেবে পাচ্ছে না। সিনকি উপত্যকার প্রতিটি গাছ, পাথর আর লতাগুল্ম চিনিয়েও যেন ওর শান্তি নেই। ওর কাছ থেকে ইতিমধ্যেই আমরা ওদের গোষ্ঠীর আরও কিছু রহস্য জানতে পেরেছি, বিশেষত ওদের ওঝা দেবী রানী সম্পর্কে। ওদের কাছে তিনি নাকি সত্যিই দেবীতুল্লা। বাস করেন ওদের গ্রামের উত্তর প্রান্তে ড্রাগন দেবতার বেদির কাছে ছোট্ট একটা কুঁড়ে ঘরে। তার ব্যক্তিগত চালচলনের খবর কেউ রাখে না, তবে মাঝে মাঝে বেশ কয়েকদিনের জন্য তিনি গ্রাম থেকে উধাও হয়ে যান। তখন কোথায় যান কেউ বলতে পারে না। অনেকের ধারণা উনি নাকি গভীর রাত্রে ড্রাগন পাহাড়ে ড্রাগন দেবতার সঙ্গে কথা বলতে যান। তারপর যখন ফিরে আসেন আশ্চর্য সব জাদুর গুণ নিয়ে। কারুর অসুখ বিসুখ কিংবা জটিল ব্যাধি তখন তিনি খুব সহজেই ভালো করে দেন। পিংলার কাছে আমরা অবাক হয়ে শুনেছি ওদের দেবী রানীর কথা। আমি জিজ্ঞেস করেছিলাম, তোমাদের ড্রাগন দেবতার বেদিটা কি? পিংলা বলেছে, গ্রামের উত্তর প্রান্তে একখানিকটা খোলা জায়গায় একটা বড় বেদি আছে। প্রতি শনিবার সন্ধ্যাবেলা সেখানে ড্রাগন দেবতার উদ্দেশ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, খাদ্য ইত্যাদি রেখে আসি। রাত্রে আমরা কেউ সেদিকে যাই না, কিন্তু পরদিন সকালে গিয়ে সেগুলো আর দেখতে পাই না। ওই বেদিতেই বোধহয় তোমরা ড্রাগন দেবতার উদ্দেশ্যে প্রতি বছর বৈশাখী পূর্ণিমার রাত্রে একজন করে তরুণকে নিবেদন করো। পিংলা ড্রাগন দেবতার উদ্দেশ্যে মাথা নুইয়ে সম্মান জানিয়ে বলেছে, হ্যাঁ। কতদিন যাবৎ চলছে এই প্রথা? পিংলা মেঘনাথের প্রশ্নের সঠিক জবাব দিতে পারে না, তার জানা নেই। ও শুধু এইটুকু জানে ড্রাগন দেবতা দেবী রানীকে পাঠিয়েছে তাদের ওঝা করে, আর দেবী রানী আসার পর থেকেই এই পাহাড়ি আদিবাসী সম্প্রদায়ে যা কিছু বারবারন্ত। পিংলার ভাষায় সবই দেবী রানীর পয়মন্তরে। সিনকি উপত্যকা থেকে কিছুটা পথ আরও উত্তরে শুরু হয়েছে ড্রাগন পাহাড়ে যাবার পথ। পথ ওই নামেই, প্রচণ্ড দুর্গম পাহাড়ি চড়াই উতরাই। মেঘনাথের ইচ্ছে ছিল দিনের বেলাতেই ড্রাগন পাহাড়ের কিছুটা ভেতর থেকে ঘুরে আসবে, কিন্তু পিংলা কিছুতেই যেতে দিল না। নিজেদের বিশ্বাস যাই হোক, হিতৈষী ওই আদিবাসী তরুণটির ভালোবাসা আর আশঙ্কার বাঁধন ছিঁড়ে সেই মুহূর্তে কিছুতেই যাওয়া সম্ভব ছিল না। সেই রাত্রেই শুনলাম সেই ভয়ঙ্কর গর্জন। ক্যাপ্টেন সিং যে গর্জনকে বজ্রপাতের সঙ্গে তুলনা করেছিলেন। গর্জনটা ভেসে আসছে অনেকটা দূর থেকে, তবু মনে হলো আমাদের তাঁবুটাও কেঁপে উঠেছে সেই ভয়ঙ্কর গর্জনে। মেঘনাথের আগেই ঘুম ভেঙে গিয়েছিল। গর্জনের শব্দে সে খাটিয়ার ওপর উঠে বসেছে। গর্জনটা বেশ কয়েকবার শোনা গেল, পরের পর। সিনকি উপত্যকার ড্রাগন দেবতার বাহন, মেঘনাথ ফিসফিস করে বলল। আমি বড় বড় চোখে তাকিয়ে রইলাম ওর দিকে। কোন জানোয়ারের গলায় এমন ডাক আমি জীবনে শুনিনি। আদিবাসীদের নাচ, গান, ঢাকের শব্দও হঠাৎ কেমন থমকে গেছে। একটু বাদে গর্জনও থেমে গেল। সিনকি উপত্যকায় নেমে এলো অশুভ নিস্তব্ধতার এক কালো ছায়া। সারাটা রাত কেটে গেল এইভাবে। রাতের স্তব্ধতা ভেঙে একটা বুনো জন্তুর ডাকও আর শোনা গেল না। একসময় ভোরের আলো ছড়িয়ে পড়ল সিনকি উপত্যকায়। ড্রাগন পাহাড়ের মাথায় সূর্য উঠল, যেন ড্রাগন দেবতার মুখের গনগনে আগুন ছড়িয়ে। একটু বেলায় দৌড়ে তাঁবুতে ঢুকলেন ক্যাপ্টেন সিং। ঘরে ঢুকেই যে সংবাদটা দিলেন সেটা বিস্ফোরণের মতো ফেটে পড়ল আমাদের কানে। মেঘনাথ ভাইয়া, পিংলা খুন হয়েছে। মেঘনাথ ফ্লাস্ক থেকে চা ঢেলে খাচ্ছিল। ক্যাপ্টেন সিংয়ের অভাবিত সংবাদের ধাক্কায় মেঘনাথের হাতের কাপ হাত থেকে সশব্দে পড়ে গেল। কি বলছেন আপনি ক্যাপ্টেন? আমি প্রায় চিৎকার করে উঠলাম। হ্যাঁ অর্ণববাবু, আজই ভোরের দিকে একজন টহলদার জওয়ান এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে খাদের মধ্যেও দেহটা খুঁজে পেয়েছে, ক্যাপ্টেন সিং উত্তেজিতভাবে বললেন। কিন্তু এটাকে দুর্ঘটনা না বলে আপনি খুন বলছেন কেন ক্যাপ্টেন? মেঘনাথের প্রশ্ন। তার কারণ, নিছক খাদের মধ্যে পড়ে দুর্ঘটনায় মৃত্যু হলে শুধুমাত্র তার মাথাটা গুড়িয়ে যেত না মেঘনাথ ভাইয়া। মাথাটা গুড়িয়ে গেছে? হ্যাঁ,
তাকে শনাক্ত করতে পেরেছি একমাত্র তার গলার সোনালি রঙের চেনটার সাহায্যে, কদিন আগে যে আপনি ওকে উপহার দিয়েছিলেন। আমি এক্ষুনি একবার মৃতদেহটা দেখতে চাই। মেঘনাদ উঠে দাঁড়ালো। হ্যাঁ, চলুন। লাশটা সেখানেই এখনো পড়ে আছে। আমি গিয়ে না পৌঁছলে কেউ তাতে হাত দেবে না। আমরা তিনজন তাঁবু থেকে বেরিয়ে এলাম। পিংলার মৃতদেহটা পড়ে আছে ড্রাগন পাহাড়ে যাওয়ার পথের পাশে এক পাহাড়ি খাদের মধ্যে। মৃতদেহের শরীরটা মোটামুটি অক্ষত থাকলেও মাথাটা একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। মনে হয় কে যেন গোটা মাথাটাই চিবিয়ে ছিবড়ে করে দিয়েছে। বিভৎস দৃশ্য। মেঘনাদ কিছুক্ষণ ধরে দেহটা পরীক্ষা করে বলল, ক্যাপ্টেন সিং, আপনি ঠিকই বলেছেন। পিংলাকে হত্যাই করা হয়েছে, এবং তা অন্য কোনো জায়গায়। এখানে শুধু মৃতদেহটা এনে ফেলে দেওয়া হয়েছে। আপনাদের ধারণার কারণ? আপনি নিজেই দেখুন, এভাবে একটা মাথা সম্পূর্ণ গুড়িয়ে দিতে হলে সেখানে কতটা রক্তপাত হওয়া উচিত। এখানে কিন্তু রক্ত খুব বেশি পড়ে নেই। সত্যিই তাই, পিংলার দেহের আশেপাশে রক্তের ছাপ খুব বেশি নেই। কিন্তু পিংলাকে এভাবে কে হত্যা করতে পারে বলে আপনার ধারণা মেঘনাদ ভাইয়া? পিংলার মৃত্যুতে ক্যাপ্টেন সিং খুবই বিচলিত। হয়তো ওর কাজকর্ম যার বা যাদের স্বার্থকে ক্ষুণ্ণ করছিল। মেঘনাদের কথায় ওর দিকে তাকাই। আদিবাসীরা বলবে এটা ড্রাগন দেবতার অভিশাপ। জানি, সে অভিশাপের কবলে আমরাও পড়তে পারি, যদি এখন থেকে আমরা আরও সাবধান না হই। পিংলার মৃতদেহটা পেছনে রেখে মেঘনাদ ফিরে চলল, সঙ্গে আমরাও। গত কয়েকটা রাত নিদ্রাহীন কাটার পর সে রাতে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা ভেঙে গেল মেঘনাথের হাতের ঝাঁকুনিতে। মেঘনাথ ডাকছে, অর্ণব ওঠ, উঠে পড়, শুনতে পাচ্ছিস? ঝাঁঝা রাত্রির এক অদ্ভুত স্তব্ধতা। পাহাড়িদের উৎসবের বাজনাও থেমে গেছে। হঠাৎ শুনতে পেলাম সেই পরিচিত প্রচণ্ড গর্জন, যেন কোনো পাহাড়ি ধস নামার শব্দ। কিন্তু এ ভয়ঙ্কর শব্দের সঙ্গে তারও কিছু পার্থক্য আছে। ধস অমন থেমে থেমে নামে না। রাত কটা এখন কে জানে। মেঘনাথের দিকে তাকিয়ে দেখলাম ওর পরনে গরমের ভারী কোট প্যান্ট, মাথায় টুপি, পায়ে বুট, তাঁবুর বাইরে বেরুবার জন্য একেবারে প্রস্তুত। আমি উঠে বসতেই মেঘনাথ বলল, চটপট তৈরি হয়ে নে, বেরোতে হবে। এখন এত রাতে? আমি ঘুম চোখে অবাক হয়ে ওর দিকে তাকাই। হ্যাঁ, এই সময়টাই আমায় বেছে নিতে হয়েছে। একটা রহস্যের মীমাংসা চাই আমি। কি বলতে চাইছে মেঘনাথ? কিন্তু আমি জানি এসব কথা এখন ওকে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাবে না। অগত্যা সেই নিস্তব্ধ শীতল রাতে আমাকে মনের সব প্রশ্ন ছেপে বেরোতে হলো মেঘনাথের সঙ্গে। মেঘনাথ এগিয়ে চলেছে আদিবাসী গ্রামের দিকে। সমস্ত গ্রামটা কাঠের খুঁটির প্রাচীর দিয়ে ঘেরা। গ্রামের প্রবেশের মাত্র দুটি পথ, একটি সিনকি উপত্যকার দক্ষিণ দিকে, অপরটি উত্তরে। মেঘনাথের গন্তব্য উত্তর প্রবেশপথের দিকে, যার কিছুটা দূর থেকেই শুরু হয়েছে ড্রাগন পাহাড়ের পথ। ভয়ঙ্কর গর্জনটা এখনও মাঝে মাঝেই ভেসে আসছে ড্রাগন পাহাড়ের দিক থেকে। কিন্তু কোথায় চলেছে মেঘনাথ? কী উদ্দেশ্য ওর? মেঘনাথকে প্রশ্ন করতে উদ্যত হতেই মেঘনাথ হঠাৎ আমার মুখে হাত চাপা দিয়ে পাশের বড় পাথরটার আড়ালে ছিটকে টেনে নিয়ে গেল। আমি মেঘনাথের দিকে তাকালাম। ও নিজের ঠোঁটের ওপর আঙুল রেখে নীরবে আমায় দেখিয়ে দিল একটু দূরের পথটা। একটা পায়ে চলা পথ বেরিয়ে এসেছে আদিবাসী গ্রামের উত্তর প্রবেশপথ থেকে। একটা ছায়ামূর্তি গ্রামটা থেকে বেরিয়ে এসে হেঁটে চলেছে ড্রাগন পাহাড়ের দিকে। এই গভীর রাতে ওই নিষিদ্ধ পথে কেউ যাত্রী? মেঘনাথ একটু দূর থেকে সেই মূর্তিকে অনুসরণ করতে শুরু করলো, সঙ্গে আমি। কিছুটা পথ পিছু নিয়েই বুঝতে পারলাম সামনের ছায়ামূর্তি পুরুষ নয়, নারী। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা সম্ভাবনা মাথায় এলো। কথাটা চুপি চুপি মেঘনাথের কানে কানে বললাম। মেঘনাথ মাথা নাড়ল, অর্থাৎ আমার আগেই ও অনুমান করেছে নারীমূর্তি পাহাড়ি আদিবাসী গ্রামের ওঝা দেবী রানী। নারীমূর্তিকে অনুসরণ করে ইতিমধ্যে ড্রাগন পাহাড়ের দিকে বেশ কিছুটা পথ হেঁটে গিয়েছি আমরা। দুর্গম চড়াই উতরাই প্রতি পদক্ষেপে বাধা সৃষ্টি করছে। হাতে টর্চ পর্যন্ত জ্বালাতে পারছি না, তাদের সামনের নারীর কাছে আমাদের উপস্থিতি প্রকাশ হয়ে পড়বে। অন্ধকারটা এতক্ষণ চোখে কিছুটা সয়ে এসছে। নারীমূর্তির পরনে মনে হলো ভল্লুকের চামড়ার ভারী পোশাক, মাথায় লোমের টুপি, হাতে গলায় পুতির এবং হাড়ের অলঙ্কার, হাতে টাঙ্গি জাতীয় অস্ত্র। আরও কি আছে দূর থেকে ঠিক বোঝা গেল না। ড্রাগন পাহাড়ের ক্রমশ ভেতর দিকে এগিয়ে চলেছি আমরা। ভয়ঙ্কর গর্জনটা আবার শোনা গেল, এবার অনেক কাছ থেকে। দেবীরানীর সঙ্গে দূরত্ব আমাদের ক্রমেই কমে আসছে। হঠাৎ আমি আর মেঘনাথ একসঙ্গেই থমকে দাঁড়িয়ে পড়লাম। দেবীরানী তার আগেই দাঁড়িয়ে পড়েছে।
গলা থেকে বেরিয়ে এসেছে এক তীক্ষ্ণ শীষের শব্দ। ও কি কাউকে সংকেত পাঠালো? ঠিক সেই মুহূর্তে মনে হলো সামনে একটা বিরাট পাহাড় নড়ে উঠল। তারপর দুলতে দুলতে এগিয়ে আসতে লাগলো সামনের দিকে। ওটা পাহাড় নয়, একটা বিরাট জানোয়ার। অন্তত 40 ফুট লম্বা, ঘাড় আর লেজের অংশটা বিরাট। সামনের পা দুটো দেহের অনুপাতে ছোট, পেছনের পা দুটো আর লেজে ভর দিয়ে এগিয়ে আসছে সরীসৃপ জাতীয় ভয়ঙ্কর জীবটা। মুখটা তার লম্বাটে বীভৎস, গলা থেকে মাঝে মাঝেই বেরিয়ে আসছে বজ্রপাতের মতো প্রচণ্ড গর্জন। এর কথাই সেদিন বলেছিলেন ক্যাপ্টেন সিং। আদিবাসীদের ড্রাগন পাহাড়ের ড্রাগন দেবতার বাহন। জিপটার আরও কাছে এগিয়ে যাচ্ছে দেবীরানী। বিশাল জিপটার পাশে তাকে আকারে একটা ছোট পুতুলের মতো মনে হচ্ছে। আমরা বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রইলাম। রাতের গভীরে সিনকি উপত্যকায় এ কী রহস্যময় নাটক অভিনীত হচ্ছে। ভয়ঙ্কর জিপটা আরেকবার গর্জন করে উঠল, তারপর এগিয়ে গেল দেবীরানীর আরও কাছাকাছি। দেবীরানী হাত তুলল, বলল, বোস ডায়না। আশ্চর্য, দেবীরানীর কণ্ঠে নির্ভুল বাংলা উচ্চারণ, আর সে আহ্বানে বিশাল জীবটা অত্যন্ত বাধ্য ভঙ্গিতে সামনের পা দুটো নামিয়ে হুড়মুড় করে বসে পড়ল। নিজেদের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না। ড্রাগন পাহাড়ের ভয়ঙ্কর দানবটিকে আদর করছে দেবীরানী। গৃহপালিত জীবের মতো ওর মুখে গলায় হাত বুলিয়ে দিচ্ছে। আর সেই ভয়ঙ্কর জানোয়ার একান্ত অনুগতর মতো পরম তৃপ্তিতে সেই আদরটুকু অনুভব করছে। আর মাঝে মাঝে ওর গলা থেকে যে বিচিত্র শব্দ বেরিয়ে আসছে তা আদর আর তৃপ্তির এক মিশ্র আবেশ। এইভাবে কতক্ষণ সময় কাটলো মনে নেই। আমরা সম্মোহিত হয়ে দাঁড়িয়েছিলাম। একটু বাদে দেবীরানী হঠাৎ জিপটার পিঠের ওপর উঠে বসলো। তারপর ওর পিঠে একটা ছোট চাপড় মেরে বলল, চল রে বায়না। ভাষা বিশুদ্ধ বাংলা। আমাদের চোখের সামনে পাহাড়ি আদিবাসী ওঝা দেবীরানী সিনকি উপত্যকার ড্রাগন দেবতার বাহনের পিঠে চড়ে ড্রাগন পাহাড়ের বাঁকে অদৃশ্য হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে মনে পড়ে গেল গত কয়েকদিন আগে পিংলার সেই কথাগুলো। ওদের কারুর ধারণা দেবীরানী নাকি মাঝে মাঝে কয়েকদিনের জন্য রাতের গভীরে ড্রাগন পাহাড়ে যায় ড্রাগন দেবতার সঙ্গে দেখা করতে। কে জানে, হয়তো এসব তথ্য জানানোর জন্যই পিংলাকে প্রাণ দিতে হলো। ওরা হয়তো বলবে ড্রাগন দেবতার অভিশাপ। মেঘনাথ আরও এগুতে চেয়েছিল, কিন্তু আমি বাধা দিয়েছি। এই অবস্থায় আর এগুনো মানেই মৃত্যুকে স্বেচ্ছায় ডেকে আনা। তবে সে রাতে আরেকটা রহস্যের মুখোমুখি আমরা হলাম। তা হলো, এই পাহাড়ি উপজাতি গোষ্ঠীর ওঝা দেবীরানী ওদের সম্প্রদায়ভুক্ত কেউ নয়। সে এক বাঙালি নারী। তার গলার স্বর শুনে এটুকু বুঝতে আমাদের ভুল হতে পারে না। চির রহস্যাবৃত হিমালয়ের দূর গহন উপত্যকায় পাহাড়ি আদিবাসীদের এলাকায় আরও কত কি বিস্ময় লুকিয়ে আছে কে জানে। সে রাতের মতো আমরা আবার ফিরে চললাম নিজেদের তাঁবুর দিকে। মেঘনাথের মুখে একটাও কথা নেই। আরও 2 দিন কেটে গেছে। মেঘনাথ আজ সকালে কিছু না জানিয়ে কোথায় যে বেরিয়েছে এখনও তাঁবুতে ফেরেনি। অথচ দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। পেটে আমার ছুঁচোর ডন বৈঠক দিচ্ছে। মাঝে মাঝে মেঘনাথটার মাথায় কি যে ভূত চাপে। আচ্ছা, এখন আমি কি করি? এমন জায়গায় একা বাইরে বেরিয়ে হঠাৎ যদি ও বিপদে পড়ে, খবর পাবার পর্যন্ত কোনো উপায় নেই। ভাবতে ভাবতে ভেতরটা আমার ক্রমেই অস্থির হয়ে উঠছে। বিশেষত দেবীরানীকে সে রাত্রে এমন অদ্ভুত পরিবেশে এবং পরিস্থিতিতে দেখার পর থেকে আমার মনের অস্থিরতা যেন ক্রমেই বেড়ে চলেছে। প্রতি মুহূর্তেই মনে হচ্ছে সব কিছুর মধ্যে একটা গভীর চক্রান্ত আছে। প্রাগৈতিহাসিক ড্রাগন, পাহাড়িদের ওঝা বাঙালি নারী, কোনোটাই স্বাভাবিক বা নেহাত জঙ্গলি ঘটনা বলে আর মানতে পারছি না। অথচ এসবের মূল সূত্রটা কোথায় তাও বোঝবার উপায় নেই। মেঘনাথ গতকাল সেই কথাই বলছিল। বুঝলি অর্ণব, আমি স্থির নিশ্চিত ওই সব কিছুর পেছনে অন্য কোনো গূঢ় কারণ আছে। তবে যেটাকে ড্রাগন বলে ভাবা হচ্ছে, আমি আজ নিঃসন্দেহে বলতে পারি সেটা আসলে এক প্রাগৈতিহাসিক সরীসৃপ জাতীয় প্রাণী। বলতে বলতে মেঘনাথ তার ফিজিওলজি বইয়ের একটি পৃষ্ঠা আমার সামনে মেলে একটা বিশেষ ছবির প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করল। দেখ তো এই ছবিটা, এমন জীব ইতিমধ্যে তোর চোখে পড়েছে কিনা। ভালো করে তাকিয়ে দেখলাম। বিভৎস চেহারার এক সরীসৃপ। সামনের পা দুটো পেছনের পায়ের তুলনায় ছোট, পেছনের 2টি পা আর মোটা লেজের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে, মুখটা লম্বাটে কুৎসিত। কিন্তু হ্যাঁ, এমন একটি জীবকেই তো দেখেছি দিন 2 আগে রাতের বেলা। আমার ভাবনা শেষ হবার আগেই মেঘনাথ বলল, এই ডাইনোসর প্রজাতিটির নাম ইগুয়ানোডন। প্রাগৈতিহাসিক মেসোজাইক যুগের শেষ পর্ব ক্রেটেসিয়াস যুগে এরা পৃথিবী দাপিয়ে বেড়াতো।
এরা উচ্চতায় ছিল প্রায় 40 ফুট। আমি বললাম, তাহলে কি? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ড্রাগন পাহাড়ের ড্রাগন দেবতার বাহনটি আসলে। কিন্তু এই কি করে সম্ভব? আমি প্রায় চেঁচিয়ে উঠেছিলাম। যে ডাইনোসর কুল পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে প্রায় 6 কোটি বছর আগে, সেই আদিম পৃথিবীর লুপ্ত প্রাণী কি করে আবির্ভূত হতে পারে এই 20 শতাব্দীর শেষার্ধে? সে রহস্য আমি এখনও ভেদ করতে পারিনি অর্ণব। তবে আমার ভাবনাটা বোধহয় মিথ্যে নয়। কিন্তু চিন্তা তোর ভুলও তো হতে পারে। না, মেঘনাথ দৃঢ় কণ্ঠে উচ্চারণ করল, ভুল আমি করিনি। গত কয়েকদিন যাবৎ ফিজিক্যাল ফিজিওলজির বইটা আমি তন্ন তন্ন করে পড়েছি। তারপর সে রাত্রে আমি খুব ভালো করে লক্ষ্য করেছি জানোয়ারটাকে। ড্রাগন নামে পাহাড়িরা যাকে পুজো করে, সেটা একটা ডাইনোসর ছাড়া অন্য কিছু হতে পারে না। একটি আদিম প্রাগৈতিহাসিক ডাইনোসরের জীবাশ্ম কয়েক বছর আগে আবিষ্কৃত হয়েছে দক্ষিণ ভারতের গোদাবরী উপত্যকা অঞ্চলে। কলকাতায় গেলে দেখতে পাবি সেই অতিকায় কঙ্কালটি আজও সাজানো রয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে। আমি আশ্চর্য হয়ে শুনছিলাম মেঘনাথের অদ্ভুত কথাগুলো। যা কিছু এখানেই ঘটছে তা প্রথম থেকেই আমার কাছে অবিশ্বাস্য, অথচ কোনোটাই শেষ পর্যন্ত অস্বীকার করতে পারছি না। তাহলে কি এটাও আমায় স্বীকার করে নিতে হবে যে আজ থেকে 6 কোটি বছর অতীতের এক লুপ্ত প্রাণী আজও চড়ে বেড়াচ্ছে আজকের পৃথিবীতে, হিমালয়ের পাদদেশে সিনকি উপত্যকায়? শুধু তাই নয়, দেবী রানী, যে পাহাড়ি আদিবাসীদের এক রহস্যময় নারী ওঝা, যে নাকি আবার বাঙালি, রাতের অন্ধকারে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে সেই ভয়ঙ্কর ডাইনোসরের পিঠে চড়ে। আমি কি পাগল হয়ে যাচ্ছি? এসব কথা মেঘনাথের সঙ্গে হয়েছিল গতকাল রাত্রে। তারপর সকালে উঠে সেই যে ও কোথায় বেরিয়েছে এখনও ফেরেনি। অবশেষে আর থাকতে পারলাম না। বাইরে বেরুবার পোশাকটা পরে বন্দুকটা হাতে নিয়ে বেরুবার উদ্যোগ করছি, হঠাৎ তাঁবুর দরজাটা নড়ে উঠল। ভেতরে প্রবেশ করল মেঘনাথ। আমি বিরক্তি প্রকাশ করে একটা কিছু বলতে যাচ্ছি, তার আগেই মেঘনাথ বলল, আপাতত কদিন আমার বিচ্ছেদের জন্য তৈরি হও বন্ধু। তার মানে? মেঘনাথের দিকে তাকিয়ে দেখলাম ওর চোখ দুটো হাসছে। আমার আর একটু কাছে এগিয়ে এসে বলল, অবশ্যই এ তাঁবুটা তুলে ফেলতে হবে, আর তোকেও দিন কয়েকের জন্য গিয়ে থাকতে হবে ক্যাপ্টেন সিংয়ের সামরিক ছাউনিতে। আর তুই? আমি এইখানেই থাকবো। এখানে মানে? জমাট শীতের রাতে পাহাড়ি উপত্যকার খোলা চত্বরে? মেঘনাথের কথাগুলো হেয়ালি মনে হচ্ছে আমার কাছে। ঠিক তার উল্টো, আদিবাসী সর্দারের ভাল্লুকের চামড়ার নরম বিছানায়। হাতের বন্দুকটা তাঁবুর একদিকে ঝুলিয়ে রেখে বেশ নির্বিকারভাবেই মেঘনাথ বলল, দোহাই মেঘনাথ, ব্যাপারটা একটু খুলে বল। এভাবে ক্রমাগত কৌতূহল দমন করে রাখলে আমার ব্রেন ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে, বলে রাখছি। আমি কথা না বলে পারি না। আমার কথায় খুব জোরে একচোট হেসে নিল মেঘনাথ। তারপরে একটু গম্ভীরভাবে বলল, আসলে কি জানিস, প্রকৃত অভিযান আমাদের এইবারই শুরু হবে। মানসিক প্রস্তুতি গড়ে তোল। কি করতে চাস? অভিযানের একটা পথ খুঁজে পেয়েছি। পথ? হ্যাঁ, আজ সকালে পাহাড়ি গ্রামে গিয়েছিলাম আদিবাসীদের সর্দার থিংডনের সঙ্গে দেখা করতে। আগামী পরশু বৈশাখী পূর্ণিমা। ড্রাগন দেবতার কাছে সে রাতের নিবেদন সর্দার থিংডনের একমাত্র তরুণ ছেলে তাজু। কিন্তু তার সঙ্গে তোর কি সম্পর্ক? মেঘনাথ কি বলতে চাইছে আমি বুঝতে পারছিলাম না। মেঘনাথ কিছুক্ষণ সকৌতুকে আমার রুদ্ধশ্বাস কৌতূহলটি উপভোগ করে ধীরে ধীরে বলল, সর্দার থিংডনকে আমি রাজি করিয়েছি আগামী পূর্ণিমার রাতে ড্রাগন দেবতার বেদিতে শোয়ানো হবে খুব গোপনে থিংডনের ছেলের ছদ্মবেশে আমায়। না, আমি চিৎকার করে উঠি, এ কি বলছে মেঘনাথ? এ সংকল্প থেকে কেউই আমায় টলাতে পারবে না অর্ণব। এইভাবেই আমি রহস্যের আরও গভীরে পৌঁছতে চাই। সর্দার থিংডনকে আমি বলে দিয়েছি এ পরিকল্পনা যেন ঘুণাক্ষরেও কেউ টের না পায়, এমনকি ওঝা দেবী রানীও নয়। মেঘনাথের কণ্ঠে অটল দৃঢ়তা। কিন্তু সর্দার রাজি হয়েছে? প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু ধর্ম আর সংস্কার হার মেনেছে একমাত্র পুত্রের প্রতি স্নেহের কাছে। কিন্তু মেঘনাথ, এ তো তোর আত্মহত্যার পথে এগিয়ে যাওয়া। অশ্রুতে আমার গলা প্রায় ধরে এলো। মেঘনাথ আমার পিঠে হাত রাখল, তারপর ধীরে ধীরে বলল, জীবনটাকে বাজি রেখেই এ পথে নেমেছি অর্ণব। এছাড়া ড্রাগন পাহাড়ের রহস্য উদ্ধারের আর কোনো উপায়ই যে আমি খুঁজে পাচ্ছি না বন্ধু। তবে তুই দেখিস, এ মরণ খেলায় আমার জয় হবেই। তবে এ ব্যাপারে তোর আর ক্যাপ্টেন সিংয়ের ভূমিকাও কিন্তু কম থাকবে না। কিছুক্ষণ সময় চুপচাপ বসে রইলাম। তারপর এক সময় নিজেকে শক্ত করে নিয়ে মেঘনাথের দিকে তাকিয়ে বললাম, আমায় কি করতে হবে বল। মেঘনাথের চোখ দুটো এবার উৎসাহে উজ্জ্বল হয়ে উঠল। তারপর চেয়ারটা আমার আরও কাছে সরিয়ে এনে বলল, যা বলছি খুব মন দিয়ে শুনে বুঝে নে।